আমরা গত মাসের ২৭ তারিখ থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করি। আমরা প্রথম ৫ দিন আমরণ অনশনে ছিলাম। এরপর থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। আজকে ১৮ দিন এবং সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে আসেন নাই এবং আমরাও যতক্ষণ পর্যন্ত না আশ্বস্ত হব আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরাও যাব না। আমাদের ২ দফা দাবি ছিল। প্রথম দাবি ছিল যে আমাদেরকে যে পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা হবে, যেটা আমাদের ডিপিপিতে লেখা ছিল, অর্থ মন্ত্রণালয়ের চিঠি ছিল, আমাদের মন্ত্রণালয়ের চিঠি ছিল। আমরা চাচ্ছি সেই চিঠি অনুযায়ী রাজস্ব স্থানান্তর করা হোক পদ সৃজনপূর্বক। এবং আমাদের দ্বিতীয় দফা দাবি ছিল রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাতা কর্তন করা হয়েছে, আমরা এগুলো সব অবিলম্বে ফেরত চাচ্ছি। না, এখন পর্যন্ত কেউ আসেন নাই। আমরা আশাবাদী আগামীকালকে তো অফিস খুলবে, এরপর থেকে হয়তো বা মিনিস্ট্রি থেকে যোগাযোগ করবে। আমরা চাচ্ছি যে দ্রুত প্রধান উপদেষ্টার কার্যালয়, আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের প্রতিনিধি টিমের সাথে তাদের প্রতিনিধি বা তারা বসুক, আমাদেরকে লিখিত আশ্বাস দিয়ে বিদায় করুক। আমরা আজকে ১৮ দিন। কতজন? আচ্ছা, আমরা এখন পর্যন্ত আমাদের আসলে অফিসিয়াল কার্যক্রমগুলো বন্ধ রাখি নাই। আমরা জাস্ট এখানে সারা বাংলাদেশ থেকে প্রতিনিধি এসে এসে এটা কন্টিনিউ করে গেছে। যেমন কালকে বিকালে ১২০+ লোক ছিল। তো দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকমের লোক থাকে, যেমন কখনো কেউ খাওয়ার জন্য যায়, কেউ নামাজ আদায়ের জন্য যায়, কেউ ওয়াশরুমে যায়। তো মোটামুটি ৬০, ৭০, ৮০, ৫০ এরকম থাকি সবসময়। এবং আমাদের যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয় আমরা এরপরে কর্মবিরতিতে যাব। আছি, আজকে নিয়ে ১৮ দিন। জি জি, আন্দোলন চালিয়ে এই একটু জি, আমাদের প্রথম অবস্থায় আমরা ২৬ তারিখে গত ২৬শে মে প্রেস ব্রিফিং করি। এটা অনেকেই জানেন। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ২৪ ঘন্টার একটা সময় আমরা বেঁধে দিই যে এর পরবর্তীতে আমরা কর্মসূচি গ্রহণ করব। তো এই ২৪ ঘন্টার মধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না। তো তারপর আমরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দিই। ৫ দিন যখন আমাদের পঞ্চম দিন আমরণ অনশন কর্মসূচির, ওই সময় আমাদের যেহেতু কিছু মেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং আমি নিজেও অসুস্থ হয়ে যাই, তো এই কারণে আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি দিই এবং যমুনা অভিমুখে ১লা জুন যমুনা অভিমুখে আমরা রওনা দিই এবং কদম ফোয়ারা প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারার কাছে পুলিশের কাছে আমাদের মেয়েরা হেনস্থা হয়, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং যমুনার সামনে, যমুনার আগে পৌঁছানোর আগেই কাঁচাল মসজিদ মোড়ে আবারও আমাদের মেয়েদের গায়ে লাঠিচার্জ করা হয়। পুলিশ এখানে তো কদম ফোয়ারার সামনে পুলিশ দ্বারা আমরা বাধাগ্রস্ত হই, কিন্তু কাঁচাল মসজিদ মোড়ে ওখানে মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ উভয়ই মেয়েদের গায়ে লাঠিচার্জ করে, বুট জুতা দিয়ে লাথি দেয় এবং একজনের হাত ভেঙে যায়, কয়েকজন আঘাতপ্রাপ্ত হন, অসুস্থ হয়ে মেডিকেলে ওইখানে থাকা অবস্থায় যে হাত ভেঙে যায় তাকে মেডিকেলে ভর্তি করানো হয়। তো এই অবস্থায়ও আমাদের সঙ্গে একটা প্রহসন চলে। সেই প্রহসনের পরে মিনিট সময় দেয় যে আমরা যেন ওখান থেকে উঠে যাই এবং তারপরে তারা আবার ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করেন। তো এই অবস্থায় আমরা তো ছত্রভঙ্গ হয়ে যাই। আমাদের ১৫ জন মেয়েকে তারা প্রিজন ভ্যানে উঠান এবং পরবর্তীতে তারা ছেড়ে দেন, কিন্তু আমাদের ওখানে যাইতে দেন না। তারপর আমাদের আমরণ অনশন কর্মসূচি আমরা স্থগিত করি এবং আমরা লাগাতার অবস্থান কর্মসূচি দেই। সেই কর্মসূচির আজকে ১৮তম দিন। আমাদের প্রথম থেকে ২৮ তারিখ থেকে আজকে ২৮তম দিন। এই ২৮তম দিনে আমাদের সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে না এখন পর্যন্ত। আমরা বারংবার করে বলেছিলাম যে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করা না হয় আমরা আমাদের কর্মসূচি অনুসারে এখানেই ঈদের দিনও এখানে অবস্থান গ্রহণ করব। আমরা যেহেতু ঈদের আগের দিনও আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, আমরা এখানেই জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে বসে ঈদ উদযাপন করেছি আমাদের পরিবার পরিজন বাবা মাকে ছেড়ে, যেখানে সবাই ঘরমুখী হয়েছে ঈদের আমেজে, ঈদকে লক্ষ্য করে তারা নারীর টানে বাড়ি ফিরে গিয়েছে। আমরা সেখানে রুটি রুজির তাগিদে আমরা এখানে অবস্থান করি, এই ফুটপাতে বসে থাকি বাবা মা পরিবার পরিজন সবাইকে ছেড়ে। তারপরও আমাদের এখানে সেই দিন অনেক মেইন স্ট্রিম মিডিয়া আমাদের নিউজটা কভার করেন, সবটাই আমাদের ঊর্ধ্বতনরা দেখেছেন, তারা ওয়াকিবহাল আমাদের বিষয়ে, কিন্তু তারা আমাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না, বা আমাদেরকে যে এসে আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের দাবিটা যৌক্তিক, সেই দাবিটা নিয়ে তারা যে কথা বলবেন সেই কথাটাও তারা, সামান্যতম কথাটাও তারা বলছেন না। এই যে উদাসীনতা তাদের, এই উদাসীনতা আমাদেরকে খুব হতাশ করতেছে। তো আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি, তাদের এই উদাসীনতাটা কেন, কী কারণে, তারা কার স্বার্থে এই উদাসীন অবস্থা গ্রহণ করেছে আমরা জানি না। আমরা আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের রুটি রুজির কথা, এই 2000 মানুষের রুটি রুজির কথা চিন্তা করে তারা অনতি বিলম্বে আমাদের কথা শুনবেন, আমাদের সঙ্গে বসবেন। এই যে মা বাচ্চাকে ছেড়ে, মা সন্তানকে ছেড়ে মা এখানে আসে, বাবা মাকে ছেড়ে মেয়ে এখানে আসে, হয়তো বা হাজব্যান্ড কোথাও আসে বাসায়, তাকে ছেড়ে, অসুস্থ হাজব্যান্ডকে ছেড়ে এখানে একজন আসেন। এই যে পরিবারের লোকজনকে ছেড়ে এখানে 18 দিন ধরে আমরা এখানে অবস্থান করতেছি, আমাদের কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটু দেওয়া হয় না আমাদের প্রতি? একটু মায়া জন্মে না যে মেয়েগুলো না এখানে আসে, তাদের সঙ্গে গিয়ে একটু বসি, একটু কথা বলি, তাদের কথাটা শুনি, কেন তারা ঘরে যাচ্ছে না? তারা কিন্তু জানে আমাদের দাবিটা যৌক্তিক। যেখানে আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল আমাদের রাজস্বের কথা, সেখানে তারা আমাদের রাজস্ব না করে বরঞ্চ রাজস্বের কথা বলে আমাদের যে বেতন কর্তন করেছে সেই টাকাগুলোও আমাদেরকে ফেরত না দিয়ে তারা তৃতীয় পর্যায়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছে। আমাদের যে 2 দফা দাবি আপনারা জানেন, ডিপিপিতে যা উল্লেখ ছিল, সমগ্রটে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর, আমাদের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি, যেটা আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল। এবং দ্বিতীয় দাবি হলো আমাদের রাজস্বের কথা বলে যে কর্মকর্তাদের 2400 টাকা এবং সহকারীদের 1395 টাকা কর্তন করা হয়েছে, সেই টাকাগুলো আমরা অনতি বিলম্বে ফেরত চাচ্ছি। তো এই যে 2টা দাবি, এই 2টা দাবি এই যৌক্তিক দাবি, আমাদের হচ্ছে ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসের ভিত্তিতে আমরা এই দাবিগুলো করতেছি, যেটা যৌক্তিকতা আছে। কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই জিনিসটা কেন, একটা যৌক্তিক দাবি কেন তারা মানতেছেন না, কেন আসতেছেন না, এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারতেছি না। এবং আমাদের বাদ দিয়ে এই যে তৃতীয় ফেজ নিয়ে আসার যে তাদের একটা চেষ্টা, এবং তৃতীয় ফেজ নিয়ে আসলে এটা আউটসোর্সিং হবে, এবং আউটসোর্সিং হলে স্বভাবতই অনেকেই এখানে থাকবে না, কেননা উপজেলা পর্যায়ে 10ম গ্রেডের চাকরি করে কেউ হচ্ছে কোনো গ্রেড ছাড়া জাস্ট একটা শুধু বেতন, অন্যান্য আনুষঙ্গিক আপনার যাতায়াত ভাতা বা অন্য কোনো অ্যালাউন্স থাকবে না, সেইটার জন্য কেউ মানে মাস্টার্স পাস করে বা এরকম হচ্ছে একটা পজিশনে থাকার পরে কেউ ওই গ্রেডটা, ওই জিনিসটা চাবে না, স্বভাবতই ওখানে কেউ থাকবে না। এবং তারা ওই এবং আমাদের যা আউটসোর্সিংয়ের যে নীতিমালা, পূর্বে যারা কর্মরত ছিল তাদের মধ্য থেকে শুধুমাত্র 30% নেবে, যেখানে আমরা জনবল আছি 2000-এর মতো, তাহলে বাকি 70% কই যাবে? তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে দিয়ে, তাদেরকে বেকার করে দিয়ে সরকার বা আমাদের ঊর্ধ্বতনরা কী দৃষ্টান্ত সৃষ্টি করতে চাচ্ছে আমরা এটা বুঝতেছি না। যেখানে আমাদের কর্মসংস্থান বাড়ানোর কথা বলা হচ্ছে, বেকারত্ব অভিশাপ থেকে মুক্তির কথা বলা হচ্ছে, সেখানে আমরা দক্ষ একটা জনবল, সেই জনবলকে বিদায় দিয়ে তারা নতুন জনবল রিক্রুট করে তাদেরকে আবার প্রশিক্ষণ দিবেন। তাহলে এই যে আমরা প্রশিক্ষিত আছি, আমরা দক্ষ আছি, আমাদেরকে বাদ দিয়ে যখন আবার অদক্ষ জনবলকে নিয়োগ দিবে এবং অদক্ষ জনবলকে ট্রেন আপ করবে, তখন কি সরকারের আর্থিক ক্ষতি হবে না? কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হয়, এখানে কি কৃচ্ছ্রতা সাধন করতে হবে না সরকারকে?
তাহলে কেন তারা দক্ষ জনবলকে বিতাড়িত করে, আমি বিদায় বলবো না, বলবো যে বিতাড়িত করে নতুন জনবলকে রিক্রুট করতে চাচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে। এটাতে অবশ্য তাদের কিছু ফায়দা আছে, যেটা আমার হয়তো বা সহকর্মী বলেছেন, আমি আর দ্বিতীয়বার উল্লেখ না করি। হ্যাঁ, তো নিয়োগ বাণিজ্যটা একটা বিষয় আছেই, এবং আদার্স অন্যান্য অনেক বিষয় আছে। তো এইটার হয়তো বা স্বার্থের কারণেই তারা আমাদের দুঃখ কষ্ট সব বোঝার পরেও আমাদের সঙ্গে দেখা করতেছেন না, আমাদের ব্যথায় ব্যথিত হচ্ছেন না, আমাদের প্রতি তারা সদয় হচ্ছেন না। তো আগামীকালকে আমাদের ঈদের পরে প্রথম কর্মদিবস, আমরা চাইব আমাদের ঊর্ধ্বতনরা আমাদের কথা শুনুক, আমাদের সঙ্গে বসুক, আমাদের দাবিগুলো তারা আমলে নিক। ধন্যবাদ।